একটা দেখলাম পাঠিয়েছেন এক মহিলা, ইয়াং মহিলা, তিনি বলছেন যে হিন্দুরা আপনাকে পিটিয়ে মানেনি, এটা আপনার ভাগ্য ভালো, এই জাতীয় আর কি। যেটা প্রশ্ন, মূল প্রশ্ন, যে প্রথম কথা, হিন্দু বলে যারা দাবি করছেন তারা তাদের কোনো ক্লাসিক্স থেকে দেখাতে পারবেন না যে গোমাংস খাওয়াটা হিন্দু দাবিদারদের ধর্মীয় আচরণের বিরোধী। এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আর তাছাড়া তোমরা একজন জ্যান্ত মানুষকে পিটিয়ে মেরে ফেলেছ কেন? তার বাড়িতে গরুর মাংস ছিল, তার প্রতিবাদে আমার খাওয়া। আমি ওদের বললাম তোমরা দেখাও এমন একটা ঘটনা যে বাড়িতে শুয়োরের মাংস রাখার জন্য তাকে পিটিয়ে মারা হয়েছে। জল্যতম উদাহরণ হচ্ছে একটি সম্প্রদায়, তারা তাদের একটি অনুষ্ঠানের জন্য আধ ঘন্টা 40 মিনিট যদি রেড রোড আটকায়, সেটাকে সরকার বলছে না, এটা জনবিরোধী, মানুষের অসুবিধা হবে। আর সেই সরকার 7 দিন রেড রোড বন্ধ করে দিয়েছেন। এই যে অভিষেক ব্যানার্জি সহ বাদবাকিদের যেভাবে ডিম ছুঁড়ে মারা হচ্ছে, এটাও কি এই আরএসএসের ন্যারেটিভেরই একটা অংশ? একেবারে। এবং এটা আরও ওদের যে গভীরতম অপরাধগুলো আছে, যে অপরাধ এতদিন পর্যন্ত সিবিআই ইডি তদন্ত করেনি, কেন পারপাস ছিল যে ওগুলো টিকিয়ে রেখে মমতার সরকারকে সরিয়ে বিজেপি প্রতিষ্ঠিত করা হয়ে গেছে। এখন এই ডিম ছড়ার মধ্য দিয়ে তারা কিন্তু ওদের গভীরতম যে অপরাধ, সেই অপরাধের মানুষের যে ঘৃণা, সেই ঘৃণা থেকে সম্পূর্ণভাবে। জাদু বাংলা গানে গান গেয়ে ধান কাটে চাষা। আর বাংলা গান শুধু নয়, বাঙালি জীবনের সংকট থেকে আরম্ভ করে শ্রেণী সংগ্রামের প্রশ্নে যে মানুষটিকে সবসময় আমরা অগ্রণী ভূমিকায় দেখি, সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে যেটা দীর্ঘ আলাপনে যাব। প্রথমেই স্বাগতম। ধন্যবাদ। আজকে কোথা দিয়ে প্রশ্ন শুরু করব সেটা নিয়ে একটা অসুবিধা তৈরি হচ্ছে। মানে আগে লোক বলতো যে আপনি নোবেল পুরস্কার পাবেন, এখন আপনার বাড়ির সামনে লোক এসে বিফ নিয়ে নাটক করছে, বলছে আমিও ভট্টাচার্য, বিকাশবাবু ভট্টাচার্য। অনেকে বলছে আপনি যখন ঘুমিয়েছিলেন সেই সময় নাকি বাড়ির পেছন দিকে শুটিং করা হয়েছে। এই টোটাল ব্যাপারটা, এই বিফ এপিসোডটাকে আপনি কীভাবে দেখছেন? না, এটা আমি খুব গুরুত্ব দিয়ে দেখছি। এটা হচ্ছে আরএসএস তার যে রাজনৈতিক দার্শনিক তত্ত্ব, সেটা আক্রান্ত হচ্ছে আমার বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে, এবং তার পাল্টা যুক্তি ওদের নেই। এখন সে পাল্টা যুক্তি না থাকার ফলে ওরা বিভিন্ন রকমভাবে মেলাইন করার চেষ্টা করছে, ভয় দেখাবার চেষ্টা করছে। দেখবেন আজকে আমি দেখলাম পাঠিয়েছেন এক মহিলা, ইয়াং মহিলা, তিনি বলছেন যে হিন্দুরা আপনাকে পিটিয়ে মানেনি, এটা আপনার ভাগ্য ভালো, এই জাতীয় আর কি। যেটা প্রশ্ন, মূল প্রশ্ন, যে প্রথম কথা, হিন্দু বলে যারা দাবি করছেন তারা তাদের কোনো ক্লাসিক্স থেকে দেখাতে পারবেন না যে গোমাংস খাওয়াটা হিন্দু দাবিদারদের ধর্মীয় আচরণের বিরোধী। এটা রিচুয়ালস ছিল, এবং এটা একটা সময় ব্রাহ্মণদের সুখাদ্য ছিল। এটা বহুবার বলেছি আমি। এমনকি আমি পরবর্তীকালে অত দূর দেওয়ার দরকার নেই, বাবা কষ্ট করে একটু বিবেকানন্দ পড়ো। এবং স্বামী বিবেকানন্দ, তারপর দেখলাম ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় বহু লোক স্বামী বিবেকানন্দর যে বক্তব্য সেসব বলছেন। কিন্তু এটা আরএসএসের ওদের দার্শনিক চিন্তায় বড় আঘাত। সেই জন্য ওরা বলা কি পাল্টা ন্যারেটিভ করছে যে শুয়োরের মাংস তো খাই, তা না। আমি যেটা বলেছি যে গরুর মাংস কে খাবে না খাবে, শুয়োরের মাংসের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আর তাছাড়া তোমরা একজন জ্যান্ত মানুষকে পিটিয়ে মেরে ফেলেছ কেন? তার বাড়িতে গরুর মাংস ছিল, তার প্রতিবাদে আমার খাওয়া। আমি ওদের বললাম তোমরা দেখাও এমন একটা ঘটনা যে বাড়িতে শুয়োরের মাংস রাখার জন্য তাকে পিটিয়ে মারা হয়েছে, তাহলে আমি প্রতিবাদে শুয়োরের মাংস খাবো। এটা ওদের খুব লেগে গেছে। তার মানে কি দাঁড়াচ্ছে, ওদের কাজকর্মের মধ্য দিয়ে ওরা প্রমাণ করছে যারা তথাকথিত হিন্দুত্ববাদী, তারা খাদ্যাভ্যাসের ওপর দাঁড়িয়ে একজন মানুষকে পিটিয়ে মেরে ফেলতে পারে, এবং তার বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। একবারও বলছেন না এটা অত্যন্ত অন্যায় হচ্ছে, ভুল হয়েছে, আমরা এর জন্য ক্ষমাপ্রার্থী, তা বলছেন না। সেটাকে আড়াল করার জন্য বিকাশবাবু কেন শুয়োর খাবেন না, বিকাশবাবু কেন আরেকজনকে নিয়ে শুয়োর খাবেন না, কত বড় মূর্খ হলে পরে এই ধরনের কাজ করতে পারে। সেদিনকে আমি তো ফেসবুকে দেখলাম, হঠাৎ আমার বাড়ির সামনে আর বাড়ির দরজায় বেল টিপলে পরে দরজা অটোমেটিক খুলে যায়, যে কেউ চলে আসে, আমি থাকি বা না থাকি। তো তোদের ইচ্ছে হতো আমাকে শুয়োরের মাংস খাওয়া, ভাই আমাকে আগে বলতে পারতি।
যে দাদা আপনার বাড়ি আমরা যাব, আমরা একটু ওখানে পর্ক উৎসব করব। আমি ওদের সাদর আমন্ত্রণ করতাম, ওরা পর্ক নিয়ে গেলে আরও মিষ্টি নিতাম, খাওয়াতাম। তা না, আসলে ওরা ন্যারেটিভটা তৈরি করে সোশ্যাল মিডিয়ায় একটু সুরসুরি দিতে চেয়েছিল, এটা বুমেরাং হয়ে যায়, বুঝতে পারিনি। এখানে একটা প্রশ্ন, একটু অস্বস্তির তবু প্রশ্নটা করতে হবে। এই যে কাউকে পর্ক নিয়ে আক্রমণ, কাউকে ডিম ছুঁড়ে আক্রমণ, এগুলো কি সার্বিকভাবেই তো দেশের সংবিধানকে ভেঙে ফেলা? চোর হলে তার তো শাস্তির বিধান আছে সংবিধানে। শুধু দেশের সংবিধান ভাঙা তা নয়, গোটা দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করে ভারতীয় ঐক্যকে বিনষ্ট করার পরিকল্পনা, এটা কিন্তু আমাদের গভীরভাবে ভাবতে হবে। এবং তারই জাজ্জল্যতম উদাহরণ হচ্ছে একটি সম্প্রদায়, তারা তাদের একটি অনুষ্ঠানের জন্য আধ ঘন্টা 40 মিনিট যদি রেড রোড আটকায়, সেটাকে সরকার বলছে না, এটা জনবিরোধী, মানুষের অসুবিধা হবে। আর সেই সরকার 7 দিন রেড রোড বন্ধ করে দিয়েছেন। কেন? যোগা উৎসব। যোগাটা কি? ভারতবর্ষের অর্থনৈতিক উন্নতি, সামাজিক উন্নতি, ঐতিহাসিক উন্নতির পক্ষে কী সম্পর্ক আছে? যুগ যুগ থেকে ভারতবর্ষের লোক যোগ যারা করেন। আমরা ছেলেবেলায় বিষ্ণু ঘোষের নাম শুনেছি, যিনি আন্তর্জাতিক খ্যাতি পেয়েছিলেন যোগ, তাকে তো এরকম উৎসব করতে হয়নি। আসলে বিভাজন। এবং এখানে মধ্যবিত্তের একটা অদ্ভুত ব্যাপার রয়েছে, যে রেড রোড নামাজের জন্য বন্ধ হলে অস্বস্তি উষ্মা প্রকাশ করে, তিনি এই ব্যাপারটাকে হোল হার্টেডলি সাপোর্ট করে দিন। এটা মধ্যবিত্ত নয়, এটা আরএসএসের পেইড আর্মি। আপনি যে কোনো সাধারণ ভাবনা চিন্তা করেন, মানুষের সঙ্গে কথা বলুন, তারা বলবে এটা ঠিক হচ্ছে না। কিন্তু এই যাদের মধ্যবিত্ত বলে বাজারে ছাড়া হচ্ছে, তারা হচ্ছে আরএসএসের পেইড আর্মি। এরাই কি হকার উচ্ছেদকে ওইভাবেই সমর্থন? এরাই হকার এরা প্রান্তিক মানুষের কোনো অস্তিত্ব চায় না। ব্রাহ্মণ্যবাদের মূল বক্তব্যটা কি? ব্রাহ্মণ্যবাদের মূল বক্তব্যই হচ্ছে সুবিধাভোগী শ্রেণী, এবং সেই সুবিধাভোগী শ্রেণীকে লালন পালন, তাই হচ্ছে একমাত্র শাসক এবং রাষ্ট্রের কাজ। এই যে অভিষেক ব্যানার্জি সহ বাদবাকিদের যেভাবে ডিম ছুঁড়ে মারা হচ্ছে, এটাও কি এই আরএসএসের ন্যারেটিভেরই একটা অংশ? একেবারে। এবং এটা আরও ওদের যে গভীরতম অপরাধগুলো আছে, যে অপরাধ এতদিন পর্যন্ত সিবিআই ইডি তদন্ত করেনি, কেন পারপাস ছিল যে ওগুলো টিকিয়ে রেখে মমতার সরকারকে সরিয়ে বিজেপি প্রতিষ্ঠিত করা হয়ে গেছে। এখন এই ডিম ছড়ার মধ্য দিয়ে তারা কিন্তু ওদের গভীরতম যে অপরাধ, সেই অপরাধের মানুষের যে ঘৃণা, সেই ঘৃণা থেকে আড়াল করার চেষ্টা। সম্পূর্ণভাবে আজকে ডিম ছুটতে প্রাণিত করছো, কাল যদি পাথর ছোড়ে। আজকে তুমি একজন অভিযুক্ত, খুব খারাপ কাজে অভিযুক্ত, জঘন্যতম কাজে অভিযুক্ত, তাকে কোমর দড়িয়ে ঘোরাচ্ছ, আর যখন ধর্ষক হিসেবে যাদের সাজা হয়েছে, তাদের তোমরা প্রশাসনিক নির্দেশে মুক্ত করে গলায় মালা পরাচ্ছ। লক্ষ্যটা হ্যাঁ, লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে উচ্চ বর্ণের প্রাধান্য। প্রান্তিক মানুষ যারা সাধারণভাবে দরিদ্র, দলিত সম্প্রদায়, অর্থনৈতিকভাবে দুর্বল, তাদের হাটিয়ে দাও, মার্জিনালাইজ পিপুলকে শেষ করে দাও। কিন্তু সিপিআইএমের অনেক বন্ধু আমি দেখি ফেসবুকে এই ডিম ছোড়া ইত্যাদিকে দারুণভাবে সাপোর্ট করছে। তারা সিপিআইএমের লোক নন, তারা মূর্খ। তারা লাল পতাকা দিচ্ছে নিজেদের। তারা আরএসএস পেইড। যারা আরএসএসের এই কৌশলটা ধরে তার বিরুদ্ধে আদর্শগত, নীতিগত সংঘর্ষ করছেন না, তারা প্রকৃতপক্ষে আরএসএসের এই দুষ্কর্মকেই সমর্থন করছেন। আপনি নিশ্চয়ই পড়েছিলেন বা বুদ্ধদেব ভট্টাচার্যের লেখাতে উঠে এসেছিল, সেই গল্পটা আমরা জানি, মার্কওয়েজের লেখা। একজন দাঁতের ডাক্তারের কাছে একজন মেয়র গেছেন, যার বিরুদ্ধে কমিউনিস্টদের খুন করার অপরাধ আছে। দাঁতের ডাক্তার মনে করছে মেরে ফেলাই যেতে পারে, কিন্তু শেষ পর্যন্ত কর্মের জায়গা থেকে সে মারছে না, মনে করছে রাজনৈতিক সংগ্রাম হবে। এই যে আপনি একজন ডাক্তারকে প্রশ্ন করা হচ্ছে, আপনি রুগী দেখার আগে বিজেপি না তৃণমূল দেখে নেবেন, এই যে আপনাকে নিয়ে সিপিএমেরও একটা অংশ বা সমর্থকদের একটা অংশ অনেক সময় কান্নাকাটি, আপনাকে ভগবান ভাবা, ভগবান এই কাজ কী করে করলো, এদের ব্যাপারটা কী করে নিল, এই সম্পূর্ণটা কি আরএসএসের প্ল্যানের একটা অংশ? এদের আমি দোষ দিই না, ওরা আরএসএস হ্যাচটা নামিয়েছে প্রথম দিন। কেন? যিনি অভিযোগ করেছিলেন তিনি আরএসএসের এক কর্মী, তাতে ভেসে গেল। তার কারণ হচ্ছে নিজেদের যদি আদর্শগত প্রত্যয় না থাকে, সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যয়, যেটা রামমোহন বলতেন, আমি খুব মানি, যে প্রত্যয় থাকতে হবে তোমার নিজস্ব চিন্তা চেতনা। আদর্শগত প্রত্যয় নেই, তারা ভেসে গেলেন। আমি আবার কিছু দেখছি, গতকাল দেখলাম একজন, তিনি একটা পোস্ট করেছেন যে বিকাশবাবুর উপর অভিমান হয়েছিল, কিন্তু অভিমানটা ভেঙে গেল। যখন আমি গভীরে গেলাম, বিষয়টা বুঝতে পারলাম।
আজকে দেখলাম একজন ওই সহজ পাঠ থেকে রবীন্দ্রনাথের একটা গল্প কাহিনী উত্থাপন করে বলছেন, আমার সমর্থনে বলছেন, এখন তো বিকাশ ভাইয়ের প্রতি আমাদের শ্রদ্ধা বেড়ে গেল। মানে এটা ব্যক্তিগত বিষয় নয়, বিষয়টা হচ্ছে কিন্তু দুটো সামাজিক রাজনৈতিক মতাদর্শের লড়াই। সেই মতাদর্শের লড়াইটা আমার মতে হচ্ছে একেবারে আপোষহীন এবং নির্মম হতে হবে। ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে প্রত্যেকটা মানুষকে সচেতনভাবে উপলব্ধি করে লড়াই করতে হবে। কিন্তু কান্তি গাঙ্গুলিও বলছেন বিকাশবাবু ওই কেসটা না নিলেও পারতেন। কি আমি আবার বলি, কে কী বলছেন না বলছেন এটাকে আদৌ গুরুত্ব দিই না। আমি যখন নিজে উপলব্ধি করি যে এটা করা ঠিক, সেটা ঠিক, এবং আমার এই ঠিক কাজটা অধিকাংশ সাধারণ মানুষের দীর্ঘমেয়াদী সুবিধে হবে, আমি করি। ভুলে যাচ্ছেন আজকে যদি কমিউনিস্ট কর্মীকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে এরকম জুলুম চালানো হয়, তখন কি বলবেন বলে তো দৃষ্টান্ত আছে। এগুলো ভাবতে হয়। ওরা যখন আমায় মারতে এসেছিল কেউ প্রতিবাদ, সেই তো কমিউনিস্টদের তেড়ে এলো, এই আর কি। কিন্তু এই বাবাইয়ের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে কয়েকশো কোটি টাকা তারা লুট করেছে, এবং যেখানে সামান্য অটোলা পর্যন্ত বলছে যে তৃণমূল জামানায় যেখানেই দেখছি শুধু টাকা ওরে। তাহলে এই ব্যাপারটা কি? এটা তো একটা স্ট্রাকচারাল দুর্নীতি, ভয়ঙ্কর। তার বিরুদ্ধে ব্যবস্থা নাও, স্ট্রাকচারাল দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নাও, কিন্তু যার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তারও তো কিছু বলার থাকতে পারে। যথা যেথা তুচ্ছ আচারের মরুবালি রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী। হে পিতা, আমাকে সেই স্বর্গে নিয়ে চলো, আচারে নয় বিচারে। তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ দিয়ে তাকে ধরে সাজা দাও, আজীবন সাজা দাও, কিন্তু তার কথাটাও শোনো। চূড়ান্ত অপরাধী, তার কথাটাও শুনতে হবে। আসাফকেও তো আমরা সুযোগ দিয়েছিলাম অপরাধ, দেখুন তাই তো, দিতে হবে তো, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ। আমি আপনাকে বলি যে একজন বিখ্যাত আমেরিকান লয়ার ক্ল্যারেন্স ড্যারোর কথা পড়ে দেখবেন, আপনি খুব পড়াশোনা করেন। তিনি পরিচিত ছিলেন গরিব শ্রমিক শ্রেণীর ওই আইনজীবী। হঠাৎ একটা সেন্সেশনাল মার্ডার হয়ে যায় ওখানে, অন্য উকিলরা নিতে ভয় পাচ্ছিল, তিনি কেসটা নিলেন। গোটা মিডিয়া তার পেছনে পড়ে গেল যে এইসব নাটক, এরা গরিবের, এরা শ্রমিক দরদি, এরা পয়সার লালসায় এত বড় একটা ধনী পরিবারের এই কুকম্ম তার হয়ে লড়াই করছেন। পড়বেন ঘটনাটা, জীবনটা কি। এই লোকটাই হে মার্কেটের শ্রমিকদের হয়ে লড়াই করেছিল। এই লোকটাই আদালতে বাইবেল যে একেবারে গপ্প কথা প্রমাণ করে দিয়েছিলেন, তার বিরুদ্ধে ওই রকম অভিযোগ। গোটা সমাজ হই হই করে, তার সমর্থকরা পর্যন্ত রাস্তায় নিয়ে পড়লেন তার বিরুদ্ধে। তিনি আদালতে সওয়াল করলেন, সওয়াল করলে প্রমাণ করলেন যে এটা সামাজিক ব্যাধি, যে কিশোর দুটো শিশুকে খুন করেছে, এই হচ্ছে অপরাধ। কেন খুন করলো? তিনি আদালতের মধ্য দিয়ে গোটা সমাজটাকে তুলে ধরলেন যে এর জন্য এরা দায়ী নয়, এরা অপরাধী নয়, অপরাধী হচ্ছে আমাদের সমাজের ভেঙে পড়া অর্থনৈতিক ব্যবস্থা এবং ভেঙে পড়া সামাজিক দৃষ্টিকোণ। তাকে তো সুযোগ দিতে হবে। এনিওয়ে, তাই বড় কথা। কিন্তু পুঁজিবাদ ইটসেলফই তো একটা চুরি, কারণ পুঁজিবাদের চুরির ওপর দাঁড়িয়ে আছে মানুষের শ্রমকে শোষণ করে তার থেকে মুনাফা করার জন্য। তৃণমূল গভর্নমেন্ট যখন ছিল আপনারা এই কথাগুলো তো খুব একটা তুলে ধরতেন না, যে পুঁজিবাদী চুরি, তার অঙ্গ এইগুলো। আমি খুব বলতাম, যে তৃণমূলকে তৈরি করেছে আরএসএস এবং তৃণমূল সরকার। তারা পশ্চিমবঙ্গের বুকে কমিউনিস্ট বিরোধিতার মধ্য দিয়ে বেঁচে থাকতে চায়, অন্ধ কমিউনিস্ট বিরোধিতা। আমি চিরকাল, কারণ শ্রমিকরা ধর্মঘট করতে পারবে না, আমি তো বহুবার বলেছি। এটা আমি চ্যালেঞ্জ করেছি, আমাদের শ্রমিকদের জন্য কারখানা বন্ধ হয়েছে। আমি একটা উদাহরণ দিন যে শ্রমিকের জন্য কারখানা বন্ধ হয়েছে। বিবৃতি দিয়ে লিস্ট দিলে হবে না। সুলেখা কালি আপনি ব্যবহার করেন এখন, হ্যাঁ, তাহলে আধুনিকীকরণ করতে পারেনি। ওই দোয়াত কালি খাগ কলমে লেখা উঠে গেছে, এখন যদি কেউ বলে খাগের কানা খাবে উঠে গেল। এই ধরনের অযৌক্তিক চিন্তাভাবনা আছে। মুশকিল হচ্ছে আমার সংখ্যানাও এটা উঠে আসে। হ্যাঁ, আমাদের কিছু লোকেরাও তারা এই প্রচারের মুখে ভয় পেয়ে যায়, কাউন্টার ন্যারেটিভে যেতে পারে না। এটা আমাদের একটা দুর্বলতা। এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে তৃণমূল যেভাবে তাসের ঘরের মতো ভাঙছে, যেটা গৌতম দেব অনেকদিন আগে বলেছিল, ব্যাপারটা কোথায় দাঁড়াবে রাজনীতি? এখন নির্বাচনের আগেই আমি বলেছিলাম
যে প্রচার এবং প্রশাসন যদি সরে যায় তৃণমূল দলটা ফুৎকারে উঠে যাবে, ঘটনাচক্রে মিলে গেল। গৌতম দেব বহু আগে বলেছিলেন এই তৃণমূল দলটা যে জন্যে জন্ম দেওয়া হয়েছিল সেই প্রয়োজনটা ফুরিয়ে গেছে। এখন এই তৃণমূল দলটা সরাসরি বিজেপিতে যুক্ত হয়ে যাবে। এতদিন ওরা মুখোশের আড়ালে বিজেপিকে সমর্থন করছিল, এখন দেখছি আর মুখোশ রাখার দরকার নেই। এবং মমতাকে আরও কিছুদিন এই মিডিয়া টাকা পয়সা দিয়ে বাঁচিয়ে রাখবে কিছুদিন, তারপর একদিন দেখবেন মমতাও বিলীন হয়ে গেছে বিজেপিতে। আপনি শিওর? আমার দ্যাটস মাই অ্যানালাইসিস। আচ্ছা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সে কিভাবে সিপিএমের ওই আসনটাও পেতে পারে? আমি জানি না, যারা আসলে এইটা হচ্ছে ওই মূল হচ্ছে কমিউনিস্ট বিরোধিতা। কিন্তু ঋতব্রত কবে কমিউনিস্ট পার্টি থেকে বিতাড়িত হয়েছিল, তারপর সে তৃণমূলে থাকলে হ্যাঁ তা না, কিন্তু এখনও ঋতব্রতকে কমিউনিস্ট পার্টির লোক বলে বলা হবে। আসল লোক আমার প্রশ্ন ওটা না, আপনারা তো বহুদর্শী নেতা, দেখুন আমরা তো বুঝতে পারে সিটস সমাজ, এই সমাজ থেকেই তো সব হয়। যারা কমিউনিস্ট পার্টি করেন তারাও এই সমাজ থেকেই আসছেন, যারা বিজেপি করেন বা অন্যান্য পার্টি করেন। সুতরাং এই সমাজের সমস্ত ক্লেদ, দোষ ত্রুটি, ভালো সবটা নিয়ে আসে। এখন দীর্ঘ পথযাত্রায় কেউ পা হড়কে পড়ে যায়। আমি তো বলি আদৌ সহযাত্রী ছিল কখন? সাময়িকভাবে সঙ্গে চলার চেষ্টা করেছিল, সহযাত্রী না হোক। আচ্ছা, এই যে সুপ্রিম কোর্ট একটা রায়ে পরিষ্কার বলে দিল ভয়ঙ্করভাবে যে এসআইআর চলতে পারে, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এসআইআর নিশ্চয়ই চলতে পারে, কিন্তু এসআইআর চলার পদ্ধতিটা কী? পদ্ধতিটা কি ঠিক নির্বাচনের আগে তাড়াহুড়ো করে কিছু মানুষের নাম বাদ দেওয়া? সারা বছর ধরে এসআইআর করনি কেন? একটা মানুষ তো হঠাৎ সেখানে আসছে না। আগে নির্বাচনে কী হতো, বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন কর্মীরা খোঁজ করতেন, কে আছেন কে নেই, কে মারা গেছেন, কে ছিলেন অন্য জায়গায় চলে গেছেন। সে কাজটা হয়নি কেন? আর লজিক্যাল ডিসক্রিপেন্সি, আমি এটাকে লজিক্যাল ইডিওসি। কিসের লজিক্যাল ডিসক্রিপেন্সি? ভট্টাচার্য আমার ভাই একরকম লেখেন, আমার বাবা একরকম লিখতেন, আমি একরকম লিখি। এই লজিক্যাল ইডিওসিটাকে আমরা এত বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি না, তারই পরিণতি এটা। বানান তো পরিবর্তন হয়, পুলিশ রবীন্দ্রনাথ সব কিছু পরিবর্তন হয়। সেই জন্যে যদি ডোর টু ডোর ক্যাম্পেইন করতে দেখতে অসুবিধা হতো না। কিন্তু এখানে একটা কন্ট্রাডিকশন আছে না, যেখানে সুপ্রিম কোর্ট নিজেই বলছে নির্বাচন কমিশন কখনো নাগরিকত্ব যাচাই করতে পারে না। বলে দিচ্ছে ওইটা, যে এই যেটা বিজেপি চেয়েছিল সরাসরি এটা করিয়ে নিতে, এর মধ্যে দিয়ে নাগরিকত্ব সিদ্ধান্ত নেওয়া, সেটা সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে যে এর সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। সংবিধানের 21 নম্বর ধারা, আমি যদি ভুল হই তাহলে আপনি সংশোধন করে দেবেন, যে যেখানে জীবনের অধিকারটাকে মৌলিক অধিকার বলা হয়। এই যে হকারদের যে পেটে লাথি পড়ছে, এটাই তো সবচেয়ে বড়। আজকে এই বিষয় নিয়ে খুন আদালতে এই বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা সওয়াল করেছি আমি, এটাই মূল। আপনি ডেভেলপমেন্টের একটা অন্য জায়গায় বলছেন যে ডেভেলপমেন্ট একটা ডিগনিটির প্রশ্নের সঙ্গে ডেভেলপমেন্ট মানে শুধু ইকোনমিক ডেভেলপমেন্ট নয়, ডেভেলপমেন্ট অফ হিউম্যান ডিগনিটি, মানুষের উন্নয়ন। আমি একটা 5 তলা বাড়ি করে দিলাম, তাতে মানুষের কোনো মৌলিক উন্নয়ন হলো না। তার শিক্ষা, তার চেতনা বৃদ্ধি, তার আত্মমর্যাদা বোধ, এগুলোকে জাগিয়ে তোলাই হচ্ছে ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টকে আদৌ এই রাষ্ট্র করতে পারবে বা এই আইন ব্যবস্থা করতে পারবে? পারবে না। না, ভারতবর্ষের সংবিধানের যে দৃষ্টিভঙ্গি আছে সেটাকে যদি আমরা কার্যকর করি, যদিও যারা ভোটে জিতে আসছেন অধিকাংশই সংবিধান পড়েননি বলে আমার ধারণা, বা পড়েননি বা বোঝেননি, তাহলে আমরা আমাদের এই ভারতবর্ষের যে সম্পদ আছে, যে প্রাকৃতিক সম্পদ, যে মানব সম্পদ, আজকে চীন দেশ ওই মানব সম্পদকে ব্যবহার করে কোথায় চলে গেছে? আজকে আমেরিকাকে থাপ্পড় মারছে কয়েক বছরের মধ্যে। আমরা পারবো না কেন? দেখ, এসব মৌলিক প্রশ্ন বললেই আবার প্রচণ্ড গালাগালি আপনি খাবেন। ওই যে বুল বলে একটা বিষয় আছে না, বলেছি বুল, দোজার মানে হচ্ছে বুল। কাদের আমরা বুল বলি? যাদের মাথায় কোনো বুদ্ধি বিবেচনা নেই, খালি গুঁতোবার সাহায্য হয়, তারা হচ্ছে বুলডোজাররা হচ্ছে গুঁতোবার লোক। এই রাষ্ট্রের ভবিষ্যৎটাকে আপনি কিভাবে দেখছেন? শ্রমিক ভট্টাচার্য একটা কথা বলেছিল যে বামপন্থীদের তাদের ভোট দেওয়া উচিত, আর লাল পতাকাটাকে একটা উঁচু জায়গায় রাখা উচিত। আমি উল্টো বলি যে লাল পতাকাটা লাল কেল্লায় থাকবে। এরকম কি কোনো স্বপ্ন আপনার আছে এখন, বা সেদিকে কি কোনো দিন যেতে পারবে ভারত রাষ্ট্র, মানে ভারতীয় বামপন্থ? শুধু ভারত কেন, গোটা মানব সমাজকেই সে পথে যেতে হবে। মানুষ যখন জন্মায় তখন কেউ শ্রীরাম বলেও জন্মায় না, আল্লাহু আকবর বলে জন্মায় না। মানুষ যখন জন্মায় তখন একইভাবে জন্মায় এবং একই পরিস্থিতিতে জন্মায়। সেখান থেকে শুরু হয়েছে ইকুয়ালিটি। বাইরে থেকে আমরা ইনইকুয়ালিটি তৈরি করেছি, এই বাইরের ইনইকুয়ালিটিকে ভেঙে দিতে হবে। ব্যাস।
ফলে কোভিড থেকে কার্ল মার্কস আমরা একটা কথাই বারবার শুনে এসেছি, সেই কথাটার নাম হলো প্রতিরোধ গড় লালনের নাম নিয়ে, প্রতিরোধ গড় তিতুমির তিতুমির। কবির বলেছিলেন সেই রাম হলো আসল, যিনি অযোধ্যায় থাকেন না, যিনি তোমার সঙ্গে হাঁটেন। সেই হাঁটার কথা যেটা ঋত্বিক ঘটকের ছায়াছবিতেও বারবার উঠে এসছে, প্রলেতেরিয়েত রাম, তাকেই আমরা হয়তো একভাবে খুঁজলাম, ভারতকে একভাবে খুঁজলাম। ধন্যবাদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। নমস্কার।